আসসালামু আলাইকুম। এমএসসি ফাইনাল ইয়ারের অ্যাডভান্স থিওরি অফ নাম্বার সাবজেক্টের ফার্স্ট চ্যাপ্টার কোয়াড্রেটিক রেসিডুয়াসিটি থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটি থিওরাম নিয়ে আলোচনা করব। গাউস-লেমার উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। এক্ষেত্রে দুইটি পার্ট নিয়ে আলোচনা করা হবে। ফার্স্ট ওয়ান বর্ণনা অ্যান্ড সেকেন্ড ওয়ান প্রমাণ করো। আমরা প্রথমে বর্ণনা পড়ার পর বর্ণনার সাহায্যে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, যাতে বর্ণনা অংশটি খুব সহজে বুঝতে পারবো এবং ম্যাথমেটিক্যাল প্রবলেম থেকে কিছু বেসিক অংশ কাজে লাগিয়ে থিওরামটির প্রমাণ সম্পন্ন করব। সো ফার্স্টলি থিওরামটির বর্ণনা অংশ করা যাক, যেখানে আমাদের বলা আছে বর্ণনা যদি পি বিজোড় মৌলিক সংখ্যা হয়, বিজোড় মৌলিক সংখ্যা। আমরা জানি পৃথিবীতে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2 ব্যতীত বাকি সকল মৌলিক সংখ্যা বিজোড়। তো এখানে থিওরামটির মূল অংশে বলা আছে আমরা 2 মৌলিক সংখ্যাকে নিতে পারবো না, তাছাড়া যে কোনো মৌলিক সংখ্যাকে যদি আমরা কাউন্ট করি পি হিসেবে তখন, এবং এ যে কোনো একটি ধ্রুবক অংশ, এ এবং পি এর মধ্যকার সম্পর্ক হচ্ছে সহমৌলিক। আমরা জানি দুইটি সংখ্যার মধ্যবর্তী জিসিডি বা গসাগুর মান যদি 1 হয় তখন তাদেরকে বলা হয় পরস্পরের সহমৌলিক সংখ্যা। এখানে এ এবং বি হচ্ছে দুইটি ধ্রুবক, যার মধ্যে পি হবে একটি বিজোড় মৌলিক সংখ্যা এবং এ হচ্ছে ভিন্ন একটি ধ্রুবক। তাদের মধ্যবর্তী জিসিডি বা গসাগু এর মান হবে 1। তখন থিওরাম অনুসারে আমরা বলতে পারি তাহলে লেজেন্ডার প্রতীক a with respect to p is equal to -1 to the power m, অর্থাৎ a বাই p আকারের দুইটি সংখ্যা লেজেন্ডার প্রতীকের মাধ্যমে যদি দেওয়া থাকে তখন তাদের সলিউশন বের করার জন্য -1 to the power m এর সহায়তা নিতে পারি। কিন্তু এখানে m এই পার্টটি কিভাবে আসলো তার বর্ণনার জন্য পরবর্তী অংশটি আমাদের দেখতে হবে, যেখানে দুইটি সংখ্যার মধ্যে হরের অংশে আছে মৌলিক সংখ্যা এবং লবের অংশে যে কোনো ধ্রুবক। এই যে অংশটি আমাদের ধ্রুবক অংশ থাকবে তার সাথে স্বাভাবিক সংখ্যাগুলো গুণ করতে হবে, অর্থাৎ 1 2 3 4, 1 into a is equal to a, 2 into a, 3 into a। কতক্ষণ ধরে আমরা এই প্রমাণটি করব, অর্থাৎ এই গুণ যতক্ষণ ধরে চলবে তা হচ্ছে p-1/2 সংখ্যক বার। অর্থাৎ এখানে দুইটি সংখ্যার মধ্যে হরের অংশে আছে মৌলিক সংখ্যা বা বিজোড় মৌলিক সংখ্যা, লবের অংশে আছে যে কোনো একটি ধ্রুবক। ধ্রুবক অংশের সাথে স্বাভাবিক সংখ্যার গুণ হবে যতক্ষণ না p-1/2 পর্যন্ত হচ্ছে। এখন p-1/2 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা a, 2a, 3a ডট ডট p-1/2 into a। পূর্ণ সংখ্যার মধ্যে এক্ষেত্রে কোয়েশ্চেন আসতে পারে p-1/2 এই অংশটি কি পূর্ণ সংখ্যা? তার জন্য আমরা একটি এক্সাম্পলের সহায়তা নিতে পারি। যে কোনো বিজোড় মৌলিক সংখ্যা হিসেবে কাউন্ট করি p is equal to 17, so p-1/2 is equal to 17/1 divided by 2 is equal to 16/2 is equal to 8, যা একটি পূর্ণ সংখ্যা। অর্থাৎ যে কোনো বিজোড় মৌলিক সংখ্যার জন্য p-1/2 একটি পূর্ণ সংখ্যা হবে। অতএব বলতে পারি পূর্ণ সংখ্যার মধ্যে p/2 হতে বৃহত্তর। এখানে উপরে যে লবের অংশটি থাকবে তার সাথে 1 2 3 4 স্বাভাবিক সংখ্যা গুণ করার পর একটি সেট পাবো, সংখ্যার সেট। তার মধ্য থেকে p/2 হতে বৃহত্তর যে সংখ্যাগুলো আছে তাদেরকে আমরা কাউন্ট করব, কিন্তু এক্ষেত্রে কিছু কন্ডিশন ফিল আপ করতে হবে। p/2 হতে বৃহত্তর কোন সংখ্যাগুলো আমরা নিব? p এর সাপেক্ষে সর্বনিম্ন
ধনাত্মক অবশেষ বিশিষ্ট, ধনাত্মক অবশেষ বিশিষ্ট, যেখানে অবশেষ বলতে ভাগশেষকে বোঝানো হয়। এখানে একটি আমরা সেট পেয়েছি যা পূর্ণ সংখ্যার সেট। এর মধ্য থেকে p/2 হতে বৃহত্তর ওই সকল সংখ্যাকে আমরা কাউন্ট করব যারা p এর সাপেক্ষে সর্বনিম্ন ধনাত্মক অবশেষ বা ভাগশেষ বিশিষ্ট পূর্ণ সংখ্যা হয়। ভাগশেষ বিশিষ্ট পূর্ণ সংখ্যার সংখ্যা হচ্ছে m। বিষয়টা যদি ক্লিয়ার করতে চাই ম্যাথমেটিক্যাল প্রবলেমের মাধ্যমে আরো একটু ক্লিয়ার হবে, তবুও একটু বলি। ফার্স্ট ওয়ান, এখানে একটি সেট আছে, এই সেটের মধ্যে p/2 হতে বৃহত্তর সংখ্যাগুলো আমরা কাউন্ট করব, কিন্তু সকল p/2 থেকে বৃহত্তর সংখ্যাগুলো আমরা নিতে পারি না। এক্ষেত্রে p এর সাপেক্ষে যে p বেজোড় মৌলিক সংখ্যাটি আছে তার সাপেক্ষে সর্বনিম্ন ধনাত্মক অবশেষ বিশিষ্ট সংখ্যার সেট হিসেবে প্রথমে প্রমাণ করতে হবে, এবং ওই অংশ থেকে p/2 হতে বৃহত্তর সংখ্যাগুলোকে আমরা কাউন্ট করব, যার মধ্যে p/2 অপেক্ষা বড় সংখ্যাগুলোর সংখ্যাই হবে m। এখন আমরা একটা ম্যাথ সলভ করি গাউস লেমার সাহায্যে। কোয়েশ্চেন যদি আমাদের দেওয়া থাকে গাউস লেমার উপপাদ্যের সাহায্যে লেজেন্ডার প্রতীক 5 উইথ রেসপেক্ট টু 13 এর মান নির্ণয় করো। এক্ষেত্রে গাউস লেমার থিওরামে যে অংশটি আছে তার সাহায্যে আমরা 5 উইথ রেসপেক্ট টু 13 লেজেন্ডার প্রতীকের মান ফাইন্ড আউট করার চেষ্টা করব। এখানে 5/13 কে a/p এর সাথে তুলনা করলে পাই a is equal to 5 and p is equal to 13। এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে m এর মান ফাইন্ড আউট করা। m এর মান ফাইন্ড আউট করতে হলে আমাদের বর্ণনার দ্বিতীয় অংশটি ফাইন্ড আউট করতে হবে, যেখানে a, 2a, 3a ডট ডট p-1/2 অর্থাৎ p-1/2 সংখ্যক a ফাইন্ড আউট করব। সো আমাদের প্রথমে p-1/2 is equal to what নির্ণয় করতে হবে। p-1/2 is equal to, যেখানে p is equal to 13, -1/2 is equal to 12/2 is equal to 6। এখন আমরা a এর সাহায্যে একটি সংখ্যার সেট ফাইন্ড আউট করব। কত পর্যন্ত? 6 পর্যন্ত। এখানে দেওয়া আছে a is equal to 5, সো ফার্স্ট মান আসবে 5, 2 into 5, সো 2 into 5 is equal to লিখতে পারি 2 into 5, 3 into 5, কতটুকু পর্যন্ত? 6 পর্যন্ত। সো 4 into 5, 5 into 5, 6 into 5। এখান থেকে পাই সংখ্যার সেট থেকে 5 into 2 is equal to 10, 15, 20, 25 and 30। সো আমরা প্রথমে পূর্ণ সংখ্যার সেট পেয়েছি যার মধ্য থেকে p/2 হতে বৃহত্তর p এর সাপেক্ষে সর্বনিম্ন ধনাত্মক অবশেষ বিশিষ্ট। সো আমাদের p/2 থেকে বৃহত্তর মান ফাইন্ড আউট করার আগে p এর সাপেক্ষে সর্বনিম্ন ধনাত্মক অবশেষ বিশিষ্ট সংখ্যাটি ফাইন্ড আউট করতে হবে। সো এখন আমাদের কাজ, যে সংখ্যার সেট পেয়েছি তাকে p এর সাপেক্ষে, এখানে p হচ্ছে 13, p এর সাপেক্ষে অবশেষ বা ভাগশেষ সমূহ ফাইন্ড আউট করতে হবে। সো p এর সাপেক্ষে এখন p এর সাপেক্ষে অবশেষ বের করার টেকনিকটা যদি আমরা বলি, এখানে দেওয়া আছে p is equal to 13, p কে দিয়ে অর্থাৎ 13 কে দিয়ে যদি 5 কে ভাগ করা হয় তখন 5 কে দিয়ে 13 ভাগ হয় না, তাই অবশেষ বা ভাগশেষ হিসেবে 5 সম্পূর্ণ থেকে যাবে 5। সেম ওয়েতে 13 থেকে 10 হচ্ছে ছোট, সো 13 দিয়ে 10 কে যদি ভাগ করা হয় ভাগ যায় না, অবশিষ্ট বা ভাগশেষ থেকে যাবে 10। এরপর 15 কে যদি 13 দিয়ে ভাগ করা হয় একবার ভাগ যায়, অবশিষ্ট বা ভাগশেষ থাকবে 2।
কমা 20 কে 13 দিয়ে ভাগ করলে 13 একবার যায়, অবশিষ্ট থাকবে 7। 25 কে 13 দিয়ে একবারে ভাগ যাবে, অবশিষ্ট বা ভাগ শেষ থাকবে 12। অ্যান্ড লাস্ট ওয়ান 30 কে 13 দিয়ে ভাগ করলে দুইবার ভাগ যায়, অবশিষ্ট থাকবে 4। এখন আমাদের বের করতে হবে পি এর সাপেক্ষে যেই ধনাত্মক পূর্ণ সংখ্যাসমূহ আমরা পেয়েছি বা অবশেষের সংখ্যাসমূহ পেয়েছি তার মধ্য থেকে p/2 হতে বৃহত্তর সংখ্যাগুলো আমরা ফাইন্ড আউট করব। এখানে p/2 এখানে আছে p is equal to 13, সো p/2 is equal to আমরা পাবো 13/2 is equal to 6.5। সো 6.5 থেকে বৃহত্তর সংখ্যাগুলো ফাইন্ড আউট করি। এখানে আছে একটি 10 6.5 থেকে বড়, 7 6.5 থেকে বড়, 12 6.5 থেকে বড়। সো কন্ডিশন অনুসারে প্রদত্ত সেটের পি এর সাপেক্ষে ধনাত্মক অবশেষ বিশিষ্ট পূর্ণ সংখ্যার মধ্য থেকে p/2 অপেক্ষা বৃহত্তর সংখ্যা পেয়েছি 3টি, তাই বলতে পারি m is equal to 3। যদি আমরা m এর মানটি ফাইন্ড আউট করতে পারি গাউস লেমার সাহায্যে খুব সহজেই তার সলভ করতে পারবো। দেওয়া আছে লেজেন্ডার প্রতীক a with respect to p is equal to -1 to the power m। এখন সূত্রের জায়গায় মানগুলো বসিয়ে পাই। a is equal to 5, p is equal to 13, -1 to the power m, m এর মান ফাইন্ড আউট করেছি 3, বসিয়ে দিলাম 3 is equal to -1 to the power 3 is equal to -1। সো গাউস লেমার উপপাদ্যের সাহায্যে লেজেন্ডার প্রতীক 5 উইথ রেসপেক্ট টু 13 এর মান নির্ণয় করা হয়েছে এবং আনসার হচ্ছে -1। আশা করি এর সাহায্যে বর্ণনার সাহায্যে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভের মাধ্যমে বর্ণনার অংশটিও আমাদের কাছে বুঝতে সুবিধা হবে এবং ম্যাথমেটিক্যাল প্রবলেমটিও একই সাথে সলভ করা হয়েছে। এখন বোঝার ব্যাপার পি এর সাপেক্ষে করার পর যে অবশেষ সমূহ আমরা পেয়েছি এখান থেকে আমরা দুইটা বেসিক জেনে রাখবো যা প্রমাণ করার সময় আমাদের প্রয়োজন হবে। এখানে পি এর সাপেক্ষে অবশেষ পাওয়া গিয়েছে 5 10 2 7 12 and 4, যার মধ্যে p/2 অপেক্ষা বড় সংখ্যা হচ্ছে 10 7 and 12, অবশিষ্ট p/2 থেকে ছোট আছে 5 2 and 4। এখন p/2 অপেক্ষা বড় সকল সেটকে আমরা r দিয়ে যদি প্রকাশ করি তখন আমরা লিখতে পারি p/2 অপেক্ষা বড়। পাশে আমরা লিখে রাখি, এই দুইটা বেসিক প্রমাণের জন্য আমাদের দরকার হবে। ফার্স্ট ওয়ান, p/2 অপেক্ষা বড় সংখ্যাসমূহের সেটকে আমরা ফাইন্ড আউট করব বা ধরে নিব r1, r2, ডট ডট ri পর্যন্ত। এর পরবর্তীতে p/2 অপেক্ষা ছোট, এখানে p/2 অপেক্ষা বড় ছিল 10 7 12, তাদের সেট। এখানে তো আমরা একটা এক্সাম্পলের সাহায্যে দেখিয়েছি প্রমাণের মধ্যে আমরা সকল সংখ্যার জন্য যখন প্রমাণ করব তখন এভাবে স্পেসিফিক আমরা কোনো সংখ্যা পাবো না 10 7 12 এর মতো, তখন আমরা ধরে নিব p/2 থেকে বড় সংখ্যাসমূহ r1 r2 ডট ডট ri। অ্যাট দ্য সেম টাইম অবশিষ্ট যেই সংখ্যাগুলো থাকবে তারাই হচ্ছে p/2 থেকে ছোট। সো p/2 থেকে ছোট সংখ্যাগুলোকে আমরা s1 s2 ডট ডট sk দিয়ে প্রকাশ করতে পারি। এক্ষেত্রে মনে রাখা ভালো সকল r এবং s, এখানে যেই সকল r বলতে বুঝিয়েছি p/2 থেকে বড়, p/2 থেকে বড় আছে 3টি সংখ্যা আর p/2 থেকে ছোট আছে 3টি সংখ্যা, টোটাল যোগফল হচ্ছে 6, অর্থাৎ এই 6টি হচ্ছে p-1/2 এর সমান। অর্থাৎ এখানে এই উভয় সংখ্যা যদি যোগ করা হয় তখন তার সমষ্টি বা সামেশন আসবে p-1/2 এর সমান। ম্যাথমেটিক্যাল প্রবলেম থেকে এই বেসিক অংশটি আমরা পেয়েছি যা প্রমাণের ক্ষেত্রে আমাদের প্রমাণটা অনেক বেশি ইজি করে দিবে। সো এই বেসিকটি আমরা অবশ্যই মাথায় রাখবো প্রমাণটি করার সময়। গাউস লেমার প্রমাণের মধ্যে আমাদের ফার্স্ট টার্গেট লেজেন্ডার প্রতীক a/p is equal to -1 to the power m প্রমাণ করা। প্রিভিয়াস অংশে ম্যাথমেটিক্যাল প্রবলেমের মধ্যে আমি দুটি পার্ট মনে রাখতে বলেছিলাম, যেখানে ফার্স্ট ওয়ান ছিল
p/2 থেকে বড় যে সকল মান থাকবে তাদেরকে আমরা r এর মাধ্যমে প্রকাশ করব এবং p/2 থেকে ছোট যে সকল মান থাকবে তাদেরকে আমরা s দিয়ে প্রকাশ করব এবং সকল r এবং s এর টোটাল সমষ্টি হবে p-1/2 এর সমান। বেসিক অংশটি কাজে লাগিয়ে প্রথমেই অংশটি শুরু করি। ধরি p/2 অপেক্ষা বৃহত্তর স্বতন্ত্র বা ইউনিক সর্বনিম্ন ধনাত্মক অবশেষ, যা আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং বর্ণনার মধ্যে বলা হয়েছিল r1 r2 ডট ডট কত সংখ্যক m সংখ্যক r নিলাম যারা সবাই p অপেক্ষা বড়, অর্থাৎ ফার্স্ট কন্ডিশন অনুসারে যে সকল r নেওয়ার কথা ছিল তাদেরকে আমরা নিয়েছি m সংখ্যক p/2 থেকে বড় সংখ্যা কাউন্ট করা হয়েছে বা অবশেষ সমূহ নেওয়া হয়েছে। সেকেন্ডলি, p/2 অপেক্ষা ক্ষুদ্রতম সর্বনিম্ন ধনাত্মক অবশেষ বা ভাগশেষ কাউন্ট করব s1 s2 ডট ডট k সংখ্যক পর্যন্ত, অর্থাৎ p/2 অপেক্ষা বড় সংখ্যা নিয়েছি m সংখ্যক, p/2 অপেক্ষা ছোট সংখ্যা নিয়েছি k সংখ্যক। অতএব বলতে পারি m প্লাস k এর যোগফল হবে p-1/2 এর সমান। আশা করি আপনাদের মনে আছে ম্যাথমেটিক্যাল প্রবলেমের মধ্যে p/2 অপেক্ষা ছোট সংখ্যা এসেছিল 3টি, p/2 অপেক্ষা বড় সংখ্যা এসেছিল 3টি, টোটাল p/2 অপেক্ষা ছোট ও বড় সংখ্যার যোগফল ছিল 6 অ্যান্ড p-1/2 এর সংখ্যাও ছিল 6। সো বলতে পারি m সংখ্যক r এবং k সংখ্যক s, টোটাল m এবং k এর সমষ্টি হচ্ছে p-1/2 এর সমান। সো আমরা লিখবো স্পষ্টত m প্লাস k ইজ ইকুয়াল টু r এর সংখ্যা m, s এর সংখ্যা k, m প্লাস k ইজ ইকুয়াল টু p-1/2। আশা করি এতটুকু অংশ আমাদের কাছে ক্লিয়ার। পরবর্তী প্রমাণের অংশ দেখার জন্য এই বেসিক অংশটি অনেক বেশি জরুরি ছিল। এবার সাপোজ i যে কোনো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা কত পর্যন্ত, আমরা r নিয়েছিলাম m সংখ্যক, ঠিক সেম সংখ্যক সকল সংখ্যাকে i একটি সেটের মাধ্যমে যদি আমরা প্রকাশ করি, r1 r2 ডট ডট m সংখ্যক ছিল, এখানে i ইজ ইকুয়াল টু কাউন্ট করে নিয়েছি 1 2 3 4 m সংখ্যক। i ইজ ইকুয়াল টু যদি 1 থেকে স্বাভাবিক পূর্ণ সংখ্যার মাধ্যমে m সংখ্যক পর্যন্ত হয় তখন p-ri, এখানে i দ্বারা কাউন্ট করা হয়েছে 1 2 3 4 5 6 রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছে, অর্থাৎ আমরা যদি এখানে i এর মান বসাই পাবো i ইজ ইকুয়াল টু প্রথমে 1 বসালে r1, i ইজ ইকুয়াল টু 2 বসালে r2, i ইজ ইকুয়াল টু 3 বসালে r3, এভাবে করতে করতে i ইজ ইকুয়াল টু m বসালে আমরা পাবো rm। আশা করি ব্যাপারটি আমাদের কাছে ক্লিয়ার, কারণ p-ri দ্বারা বোঝানো হয়েছে p এর সাথে r1, p এর সাথে r2 ডট ডট p এর সাথে rm এর পার্থক্য। p মাইনাস প্রতিটি r এর সদস্য যারা p/2 অপেক্ষা বড়, অর্থাৎ p/2 অপেক্ষা বড় কার থেকে, p এর অবশেষ থেকে বড় ছিল, তাদের রেঞ্জটা হবে 0 থেকে বড় এবং p/2 থেকে ছোট এই অংশের মধ্যেই থাকবে যখন p থেকে মাইনাস করা হবে। আমি আবার ক্লিয়ার করি, r1 r2 ডট ডট rm প্রতিটি মান p/2 হতে বড়, কিন্তু p থেকে যখন তাদেরকে বিয়োগ করা হবে উক্ত বিয়োগফল 0 থেকে বড় হবে ঠিক, কিন্তু p/2 থেকে ছোট হয়ে যাবে, কারণ এখানে ছিল p/2 থেকে বড় ডিরেক্ট r1 এর মান, যখন p-r1 হয়ে যাবে তা হবে p/2 থেকে ছোট। আশা করি এই ইকুয়েশনটি আমাদের বুঝতে সুবিধা হয়েছে। পরবর্তীতে যেখানে প্রত্যেক p-ri হচ্ছে স্বতন্ত্র, আমরা জানি r1 এর সাথে s1 বা r2 এর সাথে s2, অর্থাৎ প্রথম সদস্যের সাথে দ্বিতীয় সদস্যের কোনো মিল থাকবে না, প্রতিটি সদস্যই থাকবে স্বতন্ত্র বা ইউনিক। এর পরবর্তীতে আমরা জানি কোনো একটি, এবার পরবর্তী অংশটি আমাদের ধরে নিতে হবে প্রমাণের স্বার্থে, কোনো একটি যে এখানে আমরা i ধরেছিলাম m সংখ্যক পর্যন্ত, এখন দ্বিতীয় পার্টে ছিল p/2 অপেক্ষা ছোট k সংখ্যক পর্যন্ত অবশেষ সমূহ ছিল, তাদেরকে আমরা ধরে নিব j হিসেবে। অর্থাৎ এখানে আমরা একটা প্যাটার্ন হিসেবে মনে রাখতে পারি
p/2 অপেক্ষা বড় অবশেষ সমূহ m সংখ্যক। সো i ইজ ইকুয়াল টু থাকবে 1 2 ডট ডট m সংখ্যক। আবার p/2 অপেক্ষা ক্ষুদ্রতর সর্বনিম্ন ধনাত্মক অবশেষ সমূহ ছিল k সংখ্যক, তাই আমরা লিখব j ইকুয়াল টু 1 2 ডট ডট k পর্যন্ত। এবার k নেওয়ার পেছনে রিজনটা হচ্ছে j ইকুয়াল টু i 1 2 ডট ডট k পর্যন্ত নেওয়ার পর এখানে p মাইনাস r1 ছিল, p মাইনাস r1 হচ্ছে p/2 থেকে ছোট। আমরা একটু আগেই তো ধরে নিয়েছি p/2 হতে ছোট অবশেষ সমূহ s1 s2 ডট ডট sk, অর্থাৎ p মাইনাস r1 হচ্ছে এই গ্রুপের একটি সদস্য। এখন এই গ্রুপের সকল সদস্যকে একসাথে করার জন্য আমরা j হিসেবে কাউন্ট করে নিয়েছি j ইকুয়াল টু 1 2 ডট ডট k পর্যন্ত। সো j কে যদি s এর স্থলে বসাই তখন আমরা পেয়ে যাব sj। sj ইজ ইকুয়াল টু হবে p/2 থেকে ছোট, p/2 থেকে ছোট মান হচ্ছে p মাইনাস ri। সো আমরা বলতে পারি p মাইনাস ri ইজ ইকুয়াল টু sj। আশা করি এতটুকু অংশ আমাদের কাছে ক্লিয়ার। এখন এখানে p ইজ ইকুয়াল টু যদি ফাইন্ড আউট করতে চাই ri কে পক্ষান্তর করলে পাই ri প্লাস sj ইকুয়াল টু p, ri প্লাস sj ইকুয়াল টু p, যেখানে কনগ্রুয়েন্স আকারে যদি প্রকাশ করি তখন p কনগ্রুয়েন্স 0 মডুলো p আসে। আচ্ছা, এখানে কনগ্রুয়েন্সের ব্যাপারটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। সাপোজ 7 ভাগ 16 ইজ ইকুয়াল টু 2, 14 ডিভাইড বাই 2। এখানে 7 হচ্ছে ভাজক, 16 হচ্ছে ভাজ্য অ্যান্ড 2 হচ্ছে ভাগশেষ। এখন এই তিনটি ভাজক, ভাজ্য অ্যান্ড ভাগশেষকে যদি কনগ্রুয়েন্স বা অনুসমতার আকারে লিখতে চাই তখন আমরা লিখি 16 বা ভাজ্য অংশটি থাকবে প্রথমে 16, এর পরবর্তীতে মডুলোর মধ্যে থাকবে ভাজক অংশ, কনগ্রুয়েন্স সাইন ইজ ইকুয়াল টু মডুলোর মধ্যে মডুলো 7, ভাগ করার পর অবশেষ বা ভাগশেষ থাকে 2, তাকে বসাতে হবে মাঝখানে। অর্থাৎ 7 কে 16 দিয়ে ভাগ করার পর অবশেষ বা ভাগশেষ থাকবে এই জায়গায়, যা আমরা পড়ি 16 কনগ্রুয়েন্স 2 মডুলো 7। সো এখানে p ইজ ইকুয়াল টু আমরা কনগ্রুয়েন্স করে পাই p কনগ্রুয়েন্স 0 মডুলো 7, সরি p কনগ্রুয়েন্স 0 মডুলো p। ব্যাপারটি হচ্ছে p কে যদি p দিয়ে ভাগ করা হয়, p কে p দিয়ে ভাগ করলে ভাগফল আসে 1, ভাগশেষ আসে 0। সো p ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে ভাজকের ভাজ্যের p, কনগ্রুয়েন্স ভাগশেষ হচ্ছে 0, বসালাম 0 মডুলো p যা ভাজকের p। আশা করি এই অংশটি আমাদের কাছে ক্লিয়ার, যেখানে প্রথম p হচ্ছে ভাজ্য, কনগ্রুয়েন্স 0 হচ্ছে ভাগশেষ 0, মডুলো p হচ্ছে ভাজক p। পরবর্তী অংশে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, কিছু ক্যালকুলেশন আছে। এখন ri এবং sj হিসেবে দুইটি ধ্রুবক কাউন্ট করব, যার মধ্যে আছে ri ইজ ইকুয়াল টু অ্যান্ড sj ইজ ইকুয়াল টু, দুইটি ধ্রুবক অংশ কাউন্ট করা হবে, যেখানে ri ইজ ইকুয়াল টু ধরা হয়েছে ba, sj ইকুয়াল টু ধরা হয়েছে ca, যার মধ্যে এ অংশটি আমাদের প্রশ্নে বা বর্ণনার মধ্যে উল্লেখ ছিল। এখানে এ হচ্ছে একটি ধ্রুবক সংখ্যা যা প্রদত্ত বিজোড় মৌলিক সংখ্যার সাথে সহমৌলিক আকারে আছে। সো এইখানে এ হচ্ছে প্রদত্ত বর্ণনার মধ্যে আমাদের টার্গেটের যে ধ্রুবক অংশটি আছে তার মান, বি সি হচ্ছে দুইটি ধ্রুবক। এখানে আর আই ইজ ইকুয়াল টু বি এ দ্বারা প্রকাশ করা হয়েছে প্রদত্ত অংশের, অর্থাৎ p/2 অপেক্ষা বড় অবশেষ সমূহের মানকে প্রকাশ করা হয়েছে বি এ, অ্যান্ড p/2 অপেক্ষা ছোট অবশেষ সমূহকে প্রকাশ করা হয়েছে সি এ অংশের মাধ্যমে। আশা করি এতটুকু অংশ বুঝতে পেরেছি। বি এ প্লাস সি এ কনগ্রুয়েন্স 0 মডুলো পি, যেখানে আর আই এবং এস জে এর স্থলে বি এ প্লাস সি এ বসানো হয়েছে, যেহেতু আর আই প্লাস এস জে ইকুয়াল টু পি, সো পি কে বাদ দিয়ে আমরা লিখেছি বি এ প্লাস সি এ কনগ্রুয়েন্স 0 মডুলো পি। এবার পরবর্তী অংশে ক্যালকুলেশন করে পাই, এখান থেকে এ কমন নিলে এ কমন, বি প্লাস সি কনগ্রুয়েন্স 0 মডুলো পি,
অনুসমতা বা কনগ্রুয়েন্সের সূত্র অনুসারে আমরা জানি যদি কোনো কনগ্রুয়েন্স বা অনুসমতার মধ্যে সাপোজ m into n congruence 0 মডুলো q, এখানে অনুসমতার শর্ত অনুসারে পাই যদি দুটি ভাজ্যের স্থলে গুণাকারে দুটি সংখ্যা থাকে এবং তাদের ভাগশেষের মান শূন্য হলে ভাজক দ্বারা প্রতিটি অংশ নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ কিউ দিয়ে এম এর অংশটিকে নিঃশেষে বিভাজ্য করা হবে যেখানে কোনো অবশেষ বা ভাগশেষ থাকবে না। অনুরূপভাবে কিউ কে এন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে যেখানে কোনো ভাগশেষ বা অবশেষ থাকবে না। আমরা যদি এই জাতীয় একটি এক্সাম্পল কল্পনা করি, সাপোজ 6 into 9 congruence 0 মডুলো 3, যেখানে 3 দ্বারা 6 কে নিঃশেষে বিভাজ্য হয় অ্যান্ড অলসো 3 দ্বারা 9 কে নিঃশেষে বিভাজ্য হবে যাদের কোনো ভাগশেষ থাকবে না। সেম ওয়েতে আমরা বলতে পারি এখানে পি দ্বারা এ অংশকে নিঃশেষে বিভাজ্য হবে অ্যান্ড অলসো পি দ্বারা বি প্লাস সি কে নিঃশেষে বিভাজ্য হবে। সো এখন লিখতে হবে আমাদের, বলতে পারি সুতরাং এ ইজ ডিভিজিবল বাই পি অথবা বি প্লাস সি ইজ ডিভিজিবল বাই পি। কিন্তু বর্ণনার মধ্যেই বলা ছিল এ এবং পি হচ্ছে পরস্পর সহমৌলিক। বর্ণনার মধ্যে উল্লেখ ছিল এ পি এর জিসিডি এর মান 1, অর্থাৎ তারা পরস্পর সহমৌলিক যদি হয় কখনোই এ দ্বারা পি কে নিঃশেষে বিভাজ্য করা যাবে না। সো ফার্স্ট যে অংশটি আছে তা কখনোই সম্ভব নয়। কি মতে? প্রশ্ন মতে বা শর্ত মতে, প্রশ্ন মতে বা বর্ণনা অনুসারে বলতে পারি যেহেতু এ এবং পি পরস্পর সহমৌলিক তাই এ ইজ নট ডিভাইজিবল বাই পি। বাকি থাকে বি প্লাস সি ইজ ডিভাইজিবল বাই পি, কিন্তু এটাও সম্ভব নয়। তার পেছনে রিজন হচ্ছে আমরা যদি বি প্লাস সি এর কন্ডিশনগুলো একটু খেয়াল করি, এখানে ছিল বি এবং সি। বি এবং সি এর নেওয়ার জন্য যে রেঞ্জটি ছিল বি এর মান হচ্ছে 1 এর সমান বা 1 থেকে বড়, পি মাইনাস 1/2 থেকে ছোট। সেম ওয়েতে সি এর মান 1 থেকে বড় বা 1 এর সমান, পি মাইনাস 1/2 থেকে ছোট বা পি মাইনাস 1/2 এর সমান। এখন বি এর সর্বোচ্চ মান কাউন্ট করলে বি ইজ ইকুয়াল টু পাওয়া যাবে, সর্বোচ্চ মান কাউন্ট করলে পি মাইনাস 1/2। সি এর সর্বোচ্চ মান কাউন্ট করলে পাবো সি ইজ ইকুয়াল টু পি মাইনাস 1/2। সো বি প্লাস সি যদি যোগ করি, বি প্লাস সি তখন পি মাইনাস 1/2 প্লাস পি মাইনাস 1/2 ইজ ইকুয়াল টু পাওয়া যাবে পি মাইনাস 1। অর্থাৎ বি প্লাস সি এর মান বি প্লাস সি এর যোগফল পি মাইনাস 1 এর সমান। পি মাইনাস 1 যদি বলা হয় তখন পি থেকে 1 ছোট, বি প্লাস সি পি থেকে 1 ছোট, তার মান হচ্ছে 1 থেকে ছোট। আমরা যদি বলি সাপোজ 4 and 5, 4 কে দিয়ে কখনোই 5 কে নিঃশেষে বিভাজ্য করা যাবে না। এট দ্য সেম টাইম 9, 10, 9 কে দিয়ে কখনো 10 কে নিঃশেষে বিভাজ্য করা যাবে না। সেম ওয়েতে বি প্লাস সি ইজ ইকুয়াল টু পি মাইনাস 1, অর্থাৎ পি থেকে 1 ছোট। পি থেকে যদি 1 ছোট হয় তখন উক্ত সংখ্যাকে কখনোই বি প্লাস সি দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না। আশা করি ব্যাপারটি ক্লিয়ার। 4 কে দিয়ে যেমন 5 কে 4 থেকে 1 বড় 5 তাকে কখনোই নিঃশেষে বিভাজ্য করা যাবে না। সেম ওয়েতে বি প্লাস সি কে কখনোই পি দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যাবে না। অতএব বলতে পারি শর্ত অনুসারে বি প্লাস সি ইজ নট ডিভাইজিবল বাই পি। আশা করি ব্যাপারটি আমাদের কাছে ক্লিয়ার। আমাদের প্রমাণের প্রথম অর্ধেক অংশ আমরা সম্পন্ন করেছি এবং প্রতিটি অংশের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। প্রমাণের দ্বিতীয় অংশে যা করব তা হচ্ছে প্রথম অংশের শেষ থেকে আমরা শুরু করব, যেখানে বলা ছিল পি এ দ্বারাও ডিভাইজিবল বা বিভাজ্য না এবং পি এর মান বি প্লাস সি দ্বারাও নিঃশেষে বিভাজ্য হয় না। অতএব আমরা বলতে পারি এখানে দুই ধরনের সংখ্যার সেট ছিল। ফার্স্ট ওয়ান, p/2 থেকে বড় যে সকল সংখ্যা তাদেরকে আমরা r দ্বারা প্রকাশ করেছি, r1 r2 ডট ডট rm দিয়ে। এছাড়া p/2 থেকে ছোট যে সংখ্যাগুলো ছিল তাদেরকে আমরা প্রকাশ করেছিলাম
S1 S2 ডট ডট Sk দিয়ে। পরে যখন আমরা এখানে p/2 থেকে বড় r এর সংখ্যাগুলোর 1 2 3 4 5 এবং m সংখ্যক মানকে i দিয়ে প্রকাশ করেছি, অর্থাৎ i ইজ ইকুয়াল টু ধরেছি 1 2 ডট ডট m, তখন আর m এর মানকে p থেকে মাইনাস করার পর তা p/2 থেকে ছোট হয়ে যায়, অর্থাৎ p মাইনাস rm লেস দেন অর ইকুয়াল p/2। আশা করি ব্যাপারটি আমাদের কাছে ক্লিয়ার। অর্থাৎ p/2 থেকে ছোট হচ্ছে s1 s2 ডট ডট sk অ্যান্ড অলসো p/2 থেকে ছোট p মাইনাস rm, অর্থাৎ p মাইনাস r1 p মাইনাস r2 ডট ডট p মাইনাস rm। তাহলে আমরা বলতে পারি ম্যাথমেটিক্যাল প্রবলেমটির কথা যদি একটু মনে করার চেষ্টা করি, সেখানে ছিল p এর দ্বারা যখন p মাইনাস 1/2 সংখ্যক, অর্থাৎ a 2a ডট ডট এভাবে এই অংশগুলো থেকে ভাগ করার পর কিছু ভাগশেষ এসেছিল 6টি ভাগশেষ। এভাবে 6টি ভাগশেষের মধ্যে 3টি ভাগশেষ ছিল p/2 থেকে বড় এবং বাকি 3টি ভাগশেষ ছিল p/2 থেকে ছোট। এখন টোটাল 6টি ভাগশেষ আমরা পেয়েছিলাম যাদের প্রত্যেকের মান ছিল p/2 থেকে বড় অথবা p/2 থেকে ছোট। এখন p/2 থেকে বড় মানসমূহকে আমরা কনভার্ট করে p/2 থেকে ছোট আকারে নিয়ে এসেছি। অতএব এখন আমরা বলতে পারবো প্রথম অংশের সেটকে যদি p মাইনাস r1 r2 ডট ডট rm দিয়ে প্রকাশ করি এবং আগে থেকে ছিল s1 s2 ডট ডট sk, একটু ভালো করে লক্ষ্য করি উভয় অংশ কিন্তু p/2 থেকে ছোট এবং এখানে টোটাল সেটের সংখ্যা হচ্ছে m সংখ্যক, এখানে k সংখ্যক, টোটাল m প্লাস k ইজ ইকুয়াল টু ছিল p মাইনাস 1/2। আশা করি ব্যাপারটি আমাদের কাছে ক্লিয়ার। সো এবার দ্বিতীয় অংশে প্রমাণে বলা আছে, ফলে এই যে p মাইনাস r1 p মাইনাস r2 ডট ডট p মাইনাস rm এরা সবাই হচ্ছে p থেকে ছোট। আগে থেকে আমরা প্রথমে ধরে নিয়েছিলাম p/2 থেকে ছোট মানসমূহ হচ্ছে s1 s2 ডট ডট sk। সো টোটাল সকল মানে হচ্ছে ইউনিক বা স্বতন্ত্র এবং p/2 অপেক্ষা ক্ষুদ্রতর। তাদের টোটাল সংখ্যা কত? m প্লাস k, কারণ এখানে প্রথম অংশে আছে m সংখ্যক এবং দ্বিতীয় অংশে আছে k সংখ্যক। টোটাল m প্লাস k সংখ্যক সংখ্যা বা সেট ইজ ইকুয়াল টু p মাইনাস 1/2, যা আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম থেকে বলে আসছি। এবার বলা আছে তাহলে p/2 অপেক্ষা ক্ষুদ্রতর সকল সংখ্যাকে আমরা কাউন্ট করলাম, যা নির্দেশ করে যে p মাইনাস r1 p মাইনাস r2 p মাইনাস rm ডট ডট s1 s2 ডট ডট sk টোটাল সংখ্যাগুলো মূলত 1 2 3 ডট ডট p মাইনাস 1/2 সংখ্যাগুলোর একটি পুনর্বিন্যাস। লাস্টের লাইনটা একটু বোঝার জন্য আমরা চেষ্টা করি। আমরা যদি ম্যাথমেটিক্যাল প্রবলেমের ব্যাপারটি একটু চিন্তা করি, তখন ছিল প্রথমে আমরা 1a 2a ডট ডট 6a পর্যন্ত কাউন্ট করেছিলাম, তখন মান পেয়েছি 5 10 15 20 25 and 30। ম্যাথমেটিক্যাল প্রবলেমের ব্যাপারটি একটু মনে করার চেষ্টা করি। p হিসেবে আমরা ধরে নিয়েছিলাম 13 দিয়ে যখন এদেরকে ভাগ করি তখন মান আসে বা অবশেষগুলো আসে 10 2 7 12 and 4। এবার এখানে ছিল 10 7 and 12 হচ্ছে r এর সদস্য, এই r এর সদস্য হচ্ছে 3টি, বাকি 5 2 4 হচ্ছে s এর সদস্য। কারণ আমরা জানি r হচ্ছে p/2 থেকে বড়, এখানে p সমান যদি 13 হয় p/2 ইজ ইকুয়াল টু হবে 6.5। সো r এর মান হচ্ছে p/2 থেকে বড় এর সদস্য 3টি এবং বাকি 3টি হচ্ছে p/2 থেকে ছোট মান, অর্থাৎ টোটাল r এবং s এর সংখ্যাই হচ্ছে টোটাল p এর মান। এখানে p এর যত সদস্য ছিল টোটাল 6টি সদস্য, এই 6টি সদস্য আমরা ফাইন্ড আউট করেছিলাম p মাইনাস 1/2 দিয়ে। বলেছিলাম p মাইনাস 1/2 সংখ্যক সংখ্যার সেট এখানে থাকবে। প্রথম অংশের এখানে p মাইনাস 1/2 ইজ ইকুয়াল টু এসেছিল 6, তখন এখানে সদস্য পেয়েছিলাম 1 2 3 4
5 and 6 p-1/2 সংখ্যক অর্থাৎ 6টি সংখ্যা এখানে ছিল। এখন এদের যদি নাম্বারিং করি 1 2 3 4 ডট ডট কত পর্যন্ত p-1/2 পর্যন্ত, অর্থাৎ এখানে প্রতিটি মানে হচ্ছে 1 2 3 4 ডট ডট p-1/2 পর্যন্ত সকল সংখ্যাই এখানে চলে এসেছে এই অংশে। আমরা এখানে ব্যাপারটা একদম জিস্ট অংশ করে দিচ্ছি। এখানে টোটাল 6টি সংখ্যা ছিল যারা হচ্ছে p-1/2 পর্যন্ত। তাহলে এদেরকে আমরা লিখতে পারি 1 2 ডট ডট p-1/2 পর্যন্ত, p-1/2 পর্যন্ত। এখন ক্যালকুলেশন করার পর অবশেষ অংশ থেকে 3টি মান ছিল p/2 অপেক্ষা বড়, বাকি 3টি মান ছিল p/2 অপেক্ষা ছোট। p/2 অপেক্ষা বড় এবং ছোট টোটাল মান হচ্ছে 6টি, এবং এই 6টি মানকেই যদি আমরা ক্রমবিন্যাস করি বা পুনর্বিন্যাস করি তখন আমরা দেখতে পাই, জাস্ট ওদেরকে সিরিয়াল করে যদি সাজাই, এখানে ছিল p-1/2 অর্থাৎ 6টি, 3 4 5, 6 নাম্বারকে আমরা প্রকাশ করলাম p-1/2 দিয়ে। এখন এই সংখ্যাগুলোকে যদি বসাই 5 10 2 7 12 and 4 এখানে দেখতে পাই যার সাথে সেম টু সেম মিলে যায়, অর্থাৎ p-1/2 তে ছিল 6টি সংখ্যা, সেম ওয়েতে আর এর সংখ্যক এবং s সংখ্যক হচ্ছে সেম 6টি। অতএব বলতে পারি r1 থেকে m পর্যন্ত এবং s1 থেকে k পর্যন্ত টোটাল m প্লাস k সংখ্যক হচ্ছে 1 থেকে শুরু করে p-1/2 পর্যন্ত। সো আমরা বলতে পারবো p-r1 p-r2 ডট ডট p-rm s1 s2 ডট ডট sk হচ্ছে 1 2 3 ডট ডট p-1/2 এর সমান। আশা করি এই অংশটি আমাদের কাছে ক্লিয়ার। এখন জাস্ট কিছু ক্যালকুলেশন করার পরে আমাদের কাঙ্ক্ষিত টার্গেট চলে আসবে, নিচের অংশগুলোর আর প্রয়োজন নেই। সো আমরা বলতে পারি p-r1 p-r2 ডট ডট p-rm into s1 into s2 ডট ডট sk is equal to এই অংশের সমান 1 into 2 into 3 into ডট ডট p-1/2 p-1/2। এখন প্রদত্ত অংশকে যদি কনগ্রুয়েন্স বা অনুসমতাতে পরিণত করতে চাই তখন আমরা ধরে নিব এখানে লেফট হ্যান্ড সাইডের অংশ, এখানে আছে এই অংশ। সো এখানে ভাজক ভাজ্য হিসেবে কাউন্ট করি, এই অংশটি থাকবে ভাগশেষ হিসেবে, ভাগশেষ। এখানের মধ্য থেকে p এর মান হবে ভাজ্য, p এর মান হবে ভাজক। যখন p ভাজক প্রতিটি মানকে ভাগ করবে নিঃশেষে বিভাজ্য হবে, p অংশগুলো ভ্যানিশ হয়ে যাবে। সো আমরা লিখতে পারি p অংশ বাদ দিয়ে, যেহেতু ভাজক হিসেবে p কে কাউন্ট করেছি, অবশিষ্ট থাকবে ইমপ্লাইজ -r1 ইন্টু -r2 ইন্টু ডট ডট -rm ইন্টু s1 s2 ডট ডট sk। কনগ্রুয়েন্স ভাগশেষের স্থলে থাকবে সেম 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট ডট p-1/2 মডুলো ভাজক অংশে আছে p। আশা করি এতটুকু অংশ আমাদের কাছে ক্লিয়ার। এরপর ইমপ্লাইজ এখানে দেখতে পাই r1 r2 ডট ডট rm সংখ্যক আর আছে, যদি আমরা কাউন্ট করি r1 এ আছে একটি -1, r2 তে আছে আরো একটি -1, অর্থাৎ দুইটি r এর মধ্যে দুইটি r -1, যাকে লিখতে পারি -1 স্কয়ার। সো m সংখ্যক r এর মধ্যে -1 থাকবে -m, অর্থাৎ m সংখ্যক, তখন তার উপর পাওয়ার আসবে m। সো r1 r2 ডট ডট rm থেকে মাইনাসকে কমন নিয়ে পাই -1 টু দি পাওয়ার m, অবশিষ্ট আছে r1 ডট r2 ডট ডট rm ডট পরের অংশ
s1 into s2 dot dot sk congruence আমরা জানি 5 factorial is equal to 5 into 4 into 3 into 2 into 1 অর্থাৎ প্রতিটি সংখ্যার স্বাভাবিক গুণফলটাকে আসবে হচ্ছে একটি ফ্যাক্টোরিয়াল হিসেবে আমরা যদি ব্যাপারটা উল্টো করে লিখি 1 into 2 into 3 into 4 into 5 তখন 5 factorial is equal to 1 2 থেকে শুরু করে সর্বোচ্চ সংখ্যা পর্যন্ত বলতে পারি at the same time 1 into 2 into 3 into 4 into 5 into 6 যদি থাকে তাকে আমরা বলতে পারবো 6 factorial so 1 into 2 into 3 into dot dot p minus 1 by 2 কে চাইলে আমরা বলতে পারি p minus 1 by 2 factorial আশা করি ব্যাপারটি ক্লিয়ার p minus 1 by 2 factorial অবশিষ্ট আছে মডুলো p এবার পরের অংশ -1 to the power m এখন ম্যাথমেটিক্যাল প্রবলেমের একটু সাহায্য নিতে হয় আমি বলেছিলাম ম্যাথমেটিক্যাল প্রবলেমটির বেসিক হচ্ছে প্রমাণের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সো ওই অংশটি একটু ভালোভাবে প্র্যাকটিস করব এখানে দেওয়া আছে r1 into r2 dot dot rm s1 into s2 into dot dot sk এখানে r1 থেকে r1 আর m পর্যন্ত সদস্য হচ্ছে p/2 থেকে বড় সকল সদস্যের মান s1 থেকে sk পর্যন্ত সকল সংখ্যা বা এলিমেন্টস হচ্ছে p/2 থেকে ছোট সকল মান আবার আমরা জানি m plus k is equal to টোটাল মান হচ্ছে p minus 1/2 এর সমান এখন p minus 1/2 এই অংশটি আমরা ব্যবহার কোন জায়গায় করেছিলাম তা হচ্ছে একদম ফার্স্ট স্টেপে আমরা বলেছি a, 2a, 3a, dot dot এখানে স্বাভাবিক সংখ্যা গুণ করব কতটুক পর্যন্ত মানে a এর সাথে কতটুক পর্যন্ত গুণ করব তখন এখানে বলা ছিল বর্ণনার মধ্যে p minus 1/2 সংখ্যক পর্যন্ত একে গুণ করতে হবে আশা করি ব্যাপারটা ক্লিয়ার এর পরবর্তীতে এখানে ঠিক যত সংখ্যক সদস্য বা সেট ছিল সেম সংখ্যক সদস্য এসেছে p দিয়ে অবশেষ করার পর অর্থাৎ p এর অবশেষ সংখ্যা সমূহ হচ্ছে এখানে সেম সংখ্যার সমান ম্যাথমেটিক্যাল প্রবলেমটিতে টোটাল 6টি সংখ্যা এসেছিল কারণ p minus 1/2 is equal to 6 সো a 2a 3a dot dot p minus 1/2 into a হচ্ছে p দ্বারা ভাগ করার পর যে অবশেষগুলো এসেছে অবশিষ্ট অবশেষের মানের বা সংখ্যার সমান সো এখানে r1 থেকে rm s1 থেকে sk হচ্ছে প্রতিটি সদস্যকে প্রকাশ করে সো এইখানে আমরা ডাইরেক্ট বসিয়ে দিতে পারবো পুরো অংশে অর্থাৎ r1 থেকে rm s1 থেকে sk এর সম্পূর্ণ অংশ আলটিমেটলি ডিফাইন করে a থেকে p minus 1/2 into a পর্যন্ত সংখ্যাগুলোকে আমি আবার ক্লিয়ার করি আমরা যদি ম্যাথের প্রথমে চলে যাই প্রথমে আমরা এই অংশ থেকেই p এর অবশেষ সমূহ বের করেছিলাম এবং অবশেষ থেকেই r এবং s এর অংশগুলো এসেছে অর্থাৎ r1 থেকে rm s1 থেকে sk সো r এবং s এর সদস্যগুলোর গুণফল আলটিমেটলি a থেকে p minus 1/2 into a পর্যন্ত গুণফলের সমান এখন a স্থলে আমরা ডাইরেক্ট বসিয়ে দিব a into 2a into 3a into dot dot p minus 1/2 into a এখানে বসিয়ে পাই a into 2a into 3a into dot dot p minus 1/2 into a এখানে আমাদের একটি মিসকনসেপশন থাকে r1 এর স্থলে a r2 এর স্থলে 2a এই ধরনের করে বসানো হয়নি এখানে টোটাল মানের পরিবর্তে r1 থেকে rm s1 থেকে sk এর পরিবর্তে বসানো হয়েছে a থেকে p minus 1/2 into a পর্যন্ত সো আমরা যদি এই কনসেপ্ট নিয়ে বসে থাকি r1 এর পরিবর্তে a r2 এর পরিবর্তে 2a তাহলে কিন্তু টোটালি ভুল কনসেপ্ট এরপর কনগ্রুয়েন্স p minus 1/2 factorial মডুলো p এবার এখানে দেখতে পাই
প্রতিটি পদের মধ্যে এ আছে। যদি এখানে প্রথম পদ থেকে এ কমন নেই, একটি এ, দ্বিতীয় পদ থেকে একটি, তৃতীয় পদ থেকে একটি এ, টোটাল 3টি টার্মস থেকে 3টি এ কমন নিলে আমরা পাই এ কিউব। অর্থাৎ 3টি টার্মের গুণফল হচ্ছে এ কিউব। এখন 4টি টার্মের গুণফল হবে, অর্থাৎ 4টি টার্ম থেকে এ কমন নিলে তার গুণফল হবে a টু দি পাওয়ার 4। সেম ওয়েতে p-1/2 সংখ্যক টার্ম থেকে এ কমন নিলে পাবো a টু দি পাওয়ার p-1/2। এখানে প্রতিটি পদ থেকে এ কমন নিয়ে পাই, ইমপ্লাইজ -1 টু দি পাওয়ার m। প্রতিটি পদ থেকে এ কমন নিলে a টু দি পাওয়ার p-1/2 ইন্টু, অবশিষ্ট থাকবে এ কমন নেওয়ার পর 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট ডট কত সংখ্যক p-1/2 সংখ্যক কনগ্রুয়েন্স p-1/2 ফ্যাক্টোরিয়াল মডুলো p। আশা করি এতটুকু অংশ আমাদের কাছে ক্লিয়ার। পরবর্তী ম্যাথমেটিক্যাল সিম্পলিফিকেশনের জন্য আমরা উপরের অংশে কাজ করে পাই। এখানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু p-1/2 কে চাইলে p-1/2 ফ্যাক্টোরিয়াল দিয়ে লিখতে পারি, ইমপ্লাইজ -1 টু দি পাওয়ার m a টু দি পাওয়ার p-1/2 ইন্টু, এর স্থলে আমরা লিখব p-1/2 ফ্যাক্টোরিয়াল কনগ্রুয়েন্স p-1/2 ফ্যাক্টোরিয়াল মডুলো p। উভয় পক্ষ থেকে p-1 ভ্যানিশ করে পাই, অবশিষ্ট থাকবে -1 টু দি পাওয়ার m a টু দি পাওয়ার p-1 ডিভাইডেড বাই 2 কনগ্রুয়েন্স। এবার উভয় পক্ষে -1 টু দি পাওয়ার m দ্বারা গুণ করে পাই -1 টু দি পাওয়ার m, অর্থাৎ উভয় পক্ষে -1 টু দি পাওয়ার m কে গুণ করলে অবশিষ্ট থাকবে মডুলো p। এখানে -1 টু দি পাওয়ার m গুণ করার পেছনে রিজন হচ্ছে লেফট হ্যান্ড সাইডের অংশ থেকে মাইনাসটাকে ভ্যানিশ করা, কনগ্রুয়েন্স -1 টু দি পাওয়ার m ইন্টু -1 টু দি পাওয়ার m বেস সেম পাওয়ার দ্বয় যোগ আসবে 2m a টু দি পাওয়ার p-1/2 কনগ্রুয়েন্স -1 টু দি পাওয়ার m মডুলো p। পরবর্তী অংশ থেকে পাই বা আমরা জানি এখানে m এর যে কোনো মানের জন্য, m এর যে কোনো মান 1 2 3 যে কোনো স্বাভাবিক মানের জন্য -1 টু দি পাওয়ার 2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু আসবে -1 টু দি পাওয়ার 2, -1 টু দি পাওয়ার 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু আসবে -1 টু দি পাওয়ার 4, যেখানে প্রতিবারে তার মান আসবে 1। সো আমরা লিখতে পারি -1 টু দি পাওয়ার 2m ইজ ইকুয়াল টু 1, অবশিষ্ট আর থাকবে a টু দি পাওয়ার p-1/a কনগ্রুয়েন্স -1 টু দি পাওয়ার m মডুলো p, যা 1 নং ইকুয়েশন দিয়ে ডিনোট করি। অর্থাৎ ক্যালকুলেশন থেকে আমরা পেয়েছি a টু দি পাওয়ার p-1/2 কনগ্রুয়েন্স -1 টু দি পাওয়ার m ইন্টু মডুলো অফ p। আমরা একটি সূত্র জানি, এখানে প্রথমে কিছু থিওরামের মধ্যে ছিল লেজেন্ডার প্রতীক এবং অয়লারের অভিক্ষা বা পরীক্ষার থেকে একটি রিলেশন বা সম্পর্ক পাওয়া যায়। আমরা জানি লেজেন্ডার প্রতীক ও অয়লারের অভিক্ষা হতে পাই অভিক্ষার মধ্যকার সম্পর্ক হতে a by p, লেজেন্ডার প্রতীক a with respect to p congruence -1 to the power a to the power p-1/2 into modulo of p। এখানে পক্ষান্তর করে পাই a to the power p-1/2 congruence লেজেন্ডার প্রতীক a with respect to p modulo of p, modulo of p। 2 নং ইকুয়েশন, 1 নং ও 2 নং ইকুয়েশনের মধ্য থেকে -1 টু দি পাওয়ার m
লেজেন্ডার প্রতীক এ উইথ রেসপেক্ট টু পি হতে পাই। এখানে দুইটি ইকুয়েশন দেওয়া আছে। 1 নং ও 2 নং ইকুয়েশনকে সিম্পলিফাই করলে বা একীভূত করলে উভয় অংশের মানসমূহ ফাইন্ড আউট করতে পারি। তার আগে আমাদের দেখতে হবে -1 এর কয়টি মান এবং a বাই p এর কয়টি মান আসতে পারে। আমরা জানি লেজেন্ডার প্রতীকের সংজ্ঞা অনুসারে পাই, লেজেন্ডার প্রতীকের ডেফিনেশন মতে বা প্রতীকের সংজ্ঞা অনুসারে পাই লেজেন্ডার প্রতীক এ উইথ রেসপেক্ট টু পি এর মান হতে পারে 1 অথবা -1। এছাড়া -1 টু দি পাওয়ার উপর -1 টু দি পাওয়ার m আছে। m ইজ ইকুয়াল টু যদি জোড় সংখ্যা ধরা হয় তখন -1 টু দি পাওয়ার জোড় ইজ ইকুয়াল টু আসবে +1 অর্থাৎ জাস্ট 1। m ইজ ইকুয়াল টু বেজোড় সংখ্যা ধরা হলে -1 টু দি পাওয়ার বেজোড় সংখ্যা ইজ ইকুয়াল টু আসবে মাইনাস। সো এবং -1 টু দি পাওয়ার m এর মান হতে পারে 1 বা -1। এখন এই দুটি মানের বাইরে আর কোনো কিছু হওয়ার সুযোগ নেই। যদি a বাই p এর মান 1 and -1 টু দি পাওয়ার m এর মান 1 হয় তখন উভয়ের একসাথে মান আসবে। সুতরাং উভয়ের মান হতে পারে যখন a বাই লেজেন্ডার প্রতীক a উইথ রেসপেক্ট টু p এর মান 1 -1 টু দি পাওয়ার m এর মান 1, সো 1 + 1 ইজ ইকুয়াল টু 2 হতে পারে। আবার লেজেন্ডার প্রতীক a উইথ রেসপেক্ট টু p এর মান 1 -1 টু দি পাওয়ার m এর মান যদি -1 হয় অথবা a বাই p এর মান -1 টু দি পাওয়ার m এর মান যদি 1 হয় তখন তাদের মান আসবে 0 বা যদি উভয়ের মান মাইনাস হয় তখন তাদের মান হবে -2। সো আমরা বলতে পারি উভয়ের মান 2 0 অথবা -2 হতে পারে। কিন্তু প্রশ্নে আমাদের উল্লেখ আছে বা বর্ণনায় আমাদের দেওয়া আছে a বাই p এর মান কখনোই 2 হতে পারে না, কারণ a বাই p এর মধ্যে p এর কন্ডিশনে দেওয়া ছিল বিজোড় মৌলিক সংখ্যা। সো বিজোড় মৌলিক সংখ্যা কখনোই 2 হতে পারে না। তো আলটিমেটলি 2 and -2 দুইটি ভ্যালু চলে যাবে, আমাদের আনসার হবে 0। অতএব বলতে পারি লেজেন্ডার প্রতীক a উইথ রেসপেক্ট টু p থেকে -1 টু দি পাওয়ার m এর বিয়োগফল হবে, এই যে বিয়োগফল, যখন 1 থেকে -1 থেকে 1 বিয়োগফলের মান আসবে 0। 2 এবং -2 কখনোই হতে পারে না, জাস্ট হবে 0। এখন তার মান যদি 0 হয় পক্ষান্তর করে পাই, সুতরাং লেজেন্ডার প্রতীক a উইথ রেসপেক্ট টু p ইজ ইকুয়াল টু -1 টু দি পাওয়ার m। দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের গসের লেমার উপপাদ্যের প্রমাণ, যেখানে অ্যাট দ্য সেম টাইম বর্ণনা, ম্যাথমেটিক্যাল প্রবলেম অ্যান্ড প্রমাণের প্রতিটি পার্ট খুব ভালোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম।